হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে টেকনিক্যাল অ্যানালাইসিস হাবের পক্ষ থেকে শুভেচ্ছা। আহ আমরা আজকে স্টাইল ক্যাপ শেয়ারটি নিয়ে বিস্তারিত কথা বলব। আহ আমরা দেখতে পাচ্ছি শেয়ারটির যে গ্রাফ সেটা তার হিস্ট্রিতে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি স্টক নেওয়ার যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের উপর ভিত্তি করে আমরা দেখতে পাচ্ছি 2007 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত শেয়ার প্রাইসের হিস্ট্রি দেওয়া রয়েছে। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি 2010 সালে সর্বোচ্চ প্রাইসে উঠে যায়, অর্থাৎ প্রায় 1000 টাকা 10,000 টাকার মতো এর প্রাইস আমরা দেখতে পাচ্ছি উঠে গিয়েছিল। এটার সর্বনিম্ন প্রাইস ছিল 1100 টাকা। সেক্ষেত্রে 1100 টাকা থেকে সে 10,000 টাকা প্রাইস পর্যন্ত উঠে যায়, অর্থাৎ 2010 সালে। যাই হোক, এরপরে শেয়ারের বড় যখন মার্কেট যখন ফল করে 2010-এর ধসে শেয়ার প্রাইস কিন্তু আবার সেই তলানিতে চলে আসে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে অলমোস্ট 500 টাকা লেভেলে চলে আসে। যাই হোক, 2012 সালের পর থেকে সে কিন্তু ক্রমান্বয়ে দেখতে পাচ্ছেন যে শেয়ারের প্রাইস কিন্তু উঠতে থাকে, বিভিন্ন স্টেজে শেয়ারের প্রাইস কিন্তু উঠতে থাকে, তবে ভলিউমের কিন্তু খুব বেশি অ্যাকুমুলেশন আমরা দেখতে পাই না। তো যাই হোক, এই শেয়ারটি কিন্তু আবার অলমোস্ট 2018 সালে আবার বড় প্রাইস মুভমেন্ট দেখা যায়। সেক্ষেত্রে 2018 সালে আবার শেয়ারটি কিন্তু 5,000 টাকা লেভেলে উঠে যায়। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি শেয়ারের প্রাইসের প্রথম 7 সালে প্রাইস এখান থেকে আসলে মুভ করা শুরু করে। সেক্ষেত্রে 10 সালে গিয়ে 10,000 টাকা উঠে যায়। এরপরে আবার শেয়ার কিন্তু তার 500 টাকা বা 450 টাকা লেভেলে আসে। এরপরে আবারও আমরা দেখতে পাচ্ছি 11 সালের পর থেকেই টানা কিন্তু শেয়ার বিভিন্ন স্টেজে বাড়তে থাকে। বাড়তে বাড়তে গিয়ে দেখা যায় শেয়ারটি আবার 5,000 টাকা লেভেলে উঠে যায়। এরপরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি আসলে শার্প ডিক্লাইন করে, তবে এই ডিক্লাইনের পিছনে কিছু যৌক্তিক কারণ রয়েছে। সেক্ষেত্রে এখানে আমরা জানি যে এই শেয়ারটি 2018 সালে এবং 2018 সালে দেখতে পাচ্ছেন যে বড় প্রাইস ফল করে, অর্থাৎ 5,000 টাকা লেভেল থেকে অলমোস্ট 1,000 টাকা লেভেলে চলে যায়। তো সেক্ষেত্রে এই স্টেজে কিন্তু শেয়ারের আমরা জানি যে স্টক ডিভিডেন্ড দিয়ে থাকে, অনেক হাই স্টক ডিভিডেন্ড দেওয়ার কারণে প্রাইস অ্যাডজাস্টমেন্ট হয়ে এই লেভেলে চলে যায়। যাক, দীর্ঘদিন কিন্তু শেয়ারটি অলমোস্ট 600 টাকা বা 550 টাকা লেভেলে ছিল। এরপরে এই লেভেল থেকে আরও নিচে চলে আসে এবং শেয়ারটি তলানিতে চলে যায়। বলা যায় যে শেয়ারটি কিন্তু 50 টাকা রেঞ্জের দিকে চলে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে শেয়ারটি খুবই 47 টাকা এই লেভেলেও চলে যায় আর কি। যাই হোক, এই শেয়ারটির যে বিষয়টা নিয়ে আমি আসলে কথা বলতে চাচ্ছি যে শেয়ারটির হিস্ট্রিতে দেখতে পাচ্ছেন 2007 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এই শেয়ারটির হিস্ট্রিতে সর্বোচ্চ ভলিউম পেয়েছে গত মাসে, যেটা আমার কাছে খুবই আসলে লক্ষণীয় একটা বিষয়। আমি বারবারই বলে থাকি যে সাধারণত শেয়ারের প্রাইস মুভমেন্টের যৌক্তিক কারণ যেটা থাকে সেটা হলো ভলিউম। কারণ শেয়ারের প্রাইস মুভমেন্ট করে থাকে আসলে শেয়ারের ডিমান্ড। তো সেক্ষেত্রে ডিমান্ড যখন বাড়ে তার মানে শেয়ারের ভলিউম বাড়ে, আর ডিমান্ড বাড়লে সেই শেয়ারের প্রাইস আসলে মুভ করতে থাকে। তো আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শেয়ারের প্রচুর ডিমান্ড রয়েছে এবং লাস্ট 3 মাস আমরা দেখতে পাচ্ছি শেয়ার কিন্তু দেখতে পাচ্ছেন যে জুন মাসে শেয়ারের একটা গ্রিন ক্যান্ডেল হয় এবং এর পরের মাসে কিন্তু দেখতে পাচ্ছেন যে আবারও উপর থেকেই প্রাইস শুরু হয় এবং ক্যান্ডেলটা আবারও গ্রিন ক্যান্ডেল হয়, হিউজ ভলিউম নিয়ে কিন্তু ক্যান্ডেলটা হয়। এবং এই মাসে আবারও দেখতে পাচ্ছি গত মাসের যে ক্লোজিং প্রাইস ছিল তার চেয়ে উপরে কিন্তু প্রাইস এখনও ধরে রেখেছে। তো যাই হোক, আমরা এই গ্রাফে যেটা দেখতে চাচ্ছি বা দেখাতে চাচ্ছি সেটা হলো এই শেয়ারের যে হিউজ ভলিউম সেটা আসলে যৌক্তিক কারণটা কি। তো এটা কি আসলে কোনো কিছুর ইঙ্গিত দেয় কিনা, সেক্ষেত্রে আসলে আমাদের আলোচনা থাকবে আজকে। তো আমরা দেখি যে এই শেয়ারটির ডেইলি চার্টের কি অবস্থা। ডেইলি চার্টে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি এই লেভেল থেকে আসলে সাপোর্ট নেয়, অর্থাৎ 47 টাকা লেভেল থেকে সাপোর্ট নিয়ে শেয়ারটি মোটামুটি একটা ভালো একটা আপ অ্যান্ড ডাউন করে শেয়ারটি কিন্তু অলমোস্ট 80 টাকার লেভেলে উঠে যায়। দেখতে পাচ্ছেন 80 টাকা ওঠার পরে শেয়ারটি দেখতে পাচ্ছি যে একটা কারেকশনে যায়, তবে এই কারেকশন ফেজে কিন্তু লাস্ট আমরা দেখতে পাচ্ছি 80 টাকা লেভেলে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে
সেটা হলো 15ই জুলাই সে ৮০ টাকায় যায়, এর পরের দিন কারেকশন দিয়ে তারপরে 17ই জুলাই আবারও কিন্তু সে ৮০ টাকার লেভেলে যায়, এর পরের দিন আবারও ৮০ টাকার লেভেলে থেকে রিজেকশন খেয়ে নিচে চলে আসে। অর্থাৎ পরপর তিনটা অ্যাটেম্প নিয়েও সে ৮০ টাকা কিন্তু ক্রস করতে পারেনি। তো থার্ড অ্যাটেম্পের পরেই কিন্তু সে কারেকশনে যায়, তবে কারেকশন ফেজ শেষ করে আমরা দেখতে পাচ্ছি গতদিন অর্থাৎ লাস্ট ওয়ার্কিং ডেজে শেয়ার কিন্তু বড় ভলিউম পেয়ে তার যে ডাউন ট্রেন্ডের চ্যানেল সেটা কিন্তু ভেঙে উপরের দিকে উঠে যায়। এখন দেখার বিষয় তার এই ৮০ টাকা লেভেলের এই রেঞ্জ সে ভাঙতে পারে কিনা। তো এটাই কিন্তু তার একটা স্ট্রং রেসিস্ট্যান্স জোন, এই লেভেলটা। আমরা যদি এখানে দেখি, দেখতে পাচ্ছেন এই লেভেলটা তার স্ট্রং রেসিস্ট্যান্স জোন। সেক্ষেত্রে আগামীকাল আশা করা যায় যে, যেহেতু গত বৃহস্পতিবার যেহেতু হাই ভলিউম নিয়ে প্রাইস মুভমেন্ট করে, সেক্ষেত্রে আশা করা যায় যে আগামীকাল হয়তো এখানে প্রাইস গ্যাপ দিয়ে উপরের দিকে যদি ধরে রাখতে পারে, তাহলে আশা করা যায় এই লেভেলটা এবার হয়তো ব্রেকআউট দিতে পারে। তো এই লেভেলটা যদি ব্রেকআউট দেয়, তাহলে আমরা দেখি এরপরে তার রেসিস্ট্যান্স কোথায়। এই লেভেল ৮০ টাকার এই লেভেলকে যদি ক্রস করে, তাহলে আর একটা ইম্পর্টেন্ট ইস্যু, এই ৮০ টাকাই কিন্তু তার ছিল ফ্লোর প্রাইসের রেসিস্ট্যান্স জোন। তার মানে আসলে এই জোনটা কিন্তু তার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জোন। আসলে সে সুন্দর করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ফ্লোর প্রাইস উঠিয়ে দেওয়ার পরে সে বিভিন্নভাবে এই লেভেল থেকে কিন্তু নিচে নেমে আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে কিন্তু নিচে নেমে সে একটা রাউন্ডিং প্যাটার্ন তৈরি করে এবং এখানে আমরা হয়তো বলতে পারি যে এটা কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন এখন তৈরি করতে যাচ্ছে। সরি, এখানে যদি আমরা দেখি, এখানে এবার একটু ক্লোজ করে দেখা যায় যে সে সুন্দর করে একটা প্যাটার্ন মেনটেন করে আপ অ্যান্ড ডাউন করে এখানে উঠে যায়। এখানে কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন তৈরি করে সে হয়তো এই লেভেল থেকে বের হওয়ার চেষ্টা করবে আর কি। তো এখন বিষয়টা হলো যে সে কি আসলে এই লেভেলটাকে ব্রেকআউট দিতে পারবে কিনা, এটাই কিন্তু দেখার বিষয়। সেক্ষেত্রে আমরা যদি এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে দেখি, তাহলে আমি বারবারই যে কথাটা বলে থাকি যে শেয়ারের ভলিউমগুলো অ্যাকচুয়ালি মোমবাতির মতো নিচে থেকে আলো জ্বালায়, আর কিন্তু উপরের দিকে পুশ আপ হতে থাকে। তার মানে ভলিউম যত বাড়বে ততই কিন্তু প্রাইস বাড়ার সিগন্যাল দিবে। তো সেক্ষেত্রে যেহেতু হাই ভলিউমে শেয়ারের প্রাইস মুভ করতে যাচ্ছে, তো সেক্ষেত্রে আশা করি যে এই সপ্তাহে অবশ্যই এই প্রাইসের এই লেভেলটাকে হয়তো ব্রেকআউট দিতে পারবে। তবে ব্রেকআউট দিলে শেয়ারটি কিন্তু ভালো হওয়ার খুব চান্স রয়েছে আর কি। আচ্ছা, আমরা কিছু ইন্ডিকেটর দেখব যে এই শেয়ারে আসলে আর কি অন্য ইন্ডিকেটরগুলো কি বলে। আমরা আরএসআই দেখব, ম্যাকডি দেখব। আচ্ছা, এটাকে যদি উইকলি চার্টে দেখি, উইকলি চার্টে হয়তো সেম চিত্রই আমরা দেখতে পাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে লাস্ট অলমোস্ট 4-5 সপ্তাহ টানা কিন্তু বেড়েছে, বাড়ার পরে কারেকশন দিয়ে সে আবারও রিটার্ন নিচ্ছে, অর্থাৎ সে আসলে নিচে থাকতে চাচ্ছে না। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েক সপ্তাহ কিন্তু বড় ধরনের প্রাইসের ভলিউমের অ্যাকুমুলেশন হয়। এরপরে আমরা এটাকে যদি মান্থলিতে দেখি, মান্থলিতেও ঠিক একই চিত্র। আমরা শুরুতে যেহেতু মান্থলি চার্টটাই দেখেছি, মান্থলিতে লাস্ট 2-3 মাস কিন্তু ভালো ভলিউম পাচ্ছে। আচ্ছা, আমরা দেখবো হলো ইএমএ ক্রস ওভারটা দেখবো। ইএমএ ক্রস ওভারটা দেখি ডেইলি চার্টের। আমি কিন্তু বারবারই ইএমএ ক্রস ওভারটা দেখে থাকি। তো সেক্ষেত্রে এটা আমার খুবই পছন্দের একটা ইন্ডিকেটর। এটা আসলে খুবই ইফেক্টিভ মনে হয় আমার কাছে যে এই লেভেলে দেখেন, এখানে আমরা 50 দিন এবং 200 দিনের যে ইএমএ ক্রস ওভার, সেটা কিন্তু অলমোস্ট 10ই জুলাই তখন প্রাইস ছিল এই লেভেলে 70 টাকা লেভেলে। এই লেভেলে কিন্তু সে
তার ইএমএ ক্রস ওভার করে, যেটাকে আমরা গোল্ডেন ক্রস ওভার বলতে পারি। তো সেক্ষেত্রে এই লেভেলে ক্রস ওভার করে সে কিন্তু ৭০ থেকে ৮০ টাকা যায়, এরপরে প্রাইস রিজেকশন খেয়ে নিচের দিকে আসে এবং কারেকশন হয়ে সে আবার ইউটার্ন নেয়। ইউটার্ন নিয়ে এখন তার আগের যে হায়ার হাই সেটাকে হয়তো ব্রেকআউট দেওয়ার চেষ্টা করবে। তো যেহেতু এটার ইএমএ ক্রসওভার হয়েছে, আমি এখানে অবশ্যই পজিটিভ। যেহেতু হাই ভলিউম নিয়ে শেয়ারটি লেনদেন হচ্ছে, সেহেতু শেয়ারটি আসলে নিচে থাকার কথা নয়। তো সেক্ষেত্রে এই শেয়ারটা অবশ্যই আমরা অবজারভেশনে রাখতে পারি। এরপরে যদি আমরা এটাকে অন্য কিছু ইন্ডিকেটর দিয়ে দেখি, ইসিনোফি ক্লাউড। তো এর আগে আমরা দেখেছি যে ইসিনোফি ক্লাউড অনেক আগেই ভেদ করে উপরে উঠে গিয়েছে। ইসিনোফি ক্লাউডও ভালো পজিশনে রয়েছে। বোলিঙ্গার ব্যান্ড যদি দেখি, বোলিঙ্গার ব্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন কারেকশন ফেজে বোলিঙ্গার ব্যান্ড স্কুইজ হয়ে এসেছিল। এখন আগামীকাল যদি শেয়ারের প্রাইস মুভ করতে পারে তাহলে বোলিঙ্গার ব্যান্ড তার হয়তো দিক পরিবর্তন করবে এবং আশা করা যায় আগামীকাল বোলিঙ্গার ব্যান্ডের উপরে শেয়ার ক্যান্ডেল তৈরি করতে পারে। আচ্ছা, এরপরে আমরা যদি এটার ম্যাকডিটা দেখে আসি। ম্যাকডি অনুসারে দেখতে পাচ্ছেন কারেকশন ফেজে ম্যাকডি জিরো লাইনের নিচে যায় এবং লাস্ট 2 ওয়ার্কিং ডেজ আমরা দেখতে পাচ্ছি যে ম্যাকডির কালার চেঞ্জ হয়েছে এবং ম্যাকডির যে হিস্টোগ্রামগুলো সেটার সাইজও ক্রমান্বয়ে ছোট হয়ে এসেছে। সেক্ষেত্রে কাল পজিটিভ হলেই, প্রাইস যদি কাল পজিটিভ মুভ করতে পারে তাহলে হিস্টোগ্রাম হয়তো কাল বা পরশু এর মধ্যেই কিন্তু জিরো লাইনের উপরে অবস্থান করতে পারে। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইনও খুবই ক্লোজলি যাওয়ার চেষ্টা করছে আর কি। এরপরে যদি আমরা উইকলি চার্ট দেখি, উইকলি চার্টে ম্যাকডিও স্ট্রংলি ট্রেন্ড পজিটিভ দেখতে পাচ্ছি। এটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট উইকের যে হিস্টোগ্রাম সেটা কিন্তু তার আগের সপ্তাহের চেয়ে বড় হয়েছে, এটা অবশ্যই পজিটিভ। মান্থলি চার্ট যদি দেখি, মান্থলি হিস্টোগ্রামগুলো অনেক বড় হচ্ছে এবং ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন কিন্তু দীর্ঘদিন পরে আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন পরে কিন্তু জিরো লাইনের দিকে যাওয়ার চেষ্টা করছে। যাই হোক, সর্বোপরি এটা অবশ্যই অ্যাজ পার ম্যাকডি ভালো পজিশনে রয়েছে। এরপরে আমরা আরএসআইটা যদি দেখি, আরএসআই দেখতে পাচ্ছেন ডেইলি চার্টে আরএসআই এখানে সাপোর্ট নিয়ে এখন বর্তমান আরএসআই 63। সেক্ষেত্রে 63 খুবই স্ট্যান্ডার্ড এবং বিনিয়োগযোগ্য আরএসআই। সে 70 পর্যন্ত যদি ওঠে তাহলেও কিন্তু শেয়ারের প্রাইসের এখান থেকে একটা ভালো মুভমেন্ট হওয়ার চান্স রয়েছে। অর্থাৎ অ্যাজ পার আরএসআই অবশ্যই এখনও প্রাইস সামনের দিকে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, এইগুলো শেয়ারটির টেকনিক্যাল অ্যানালাইসিস। আমরা যদি এটা ফান্ডামেন্টাল কিছু বিষয় দেখে থাকি তাহলে আমরা দেখব যে ইপিএস এর কী অবস্থা। ইপিএস খুবই পোর ইপিএস আমরা দেখতে পাচ্ছি, দীর্ঘদিন কিন্তু ইপিএস মাইনাস রয়েছে। লাস্ট ইয়ারেও ইপিএস আরও দেখতে পাচ্ছেন যে 2023-এর থেকে 2024-এ ইপিএসের মাইনাস কিন্তু আরও বেশি বেড়েছে আর কি। তো ইপিএস বিচারে শেয়ারটির অবস্থা খুব একটা ভালো নয়। এরপরে যদি ন্যাব দেখি, ন্যাবের বিচারেও খুবই পোর ন্যাব দেখতে পাচ্ছেন। 2019 সালে 66 ছিল ন্যাব। এরপরে তারপরের বছরে অর্থাৎ 2020 সালে দেখতে পাচ্ছেন 27 টাকার মতো ন্যাব ছিল। এরপরে ন্যাবও ক্রমান্বয়ে আসলে কমে যাচ্ছে। তো এটা খুবই নেগেটিভ। আমরা যদি ডিভিডেন্ড দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে ডিভিডেন্ড কিন্তু 2018 সালে 410% স্টক ডিভিডেন্ড দেয়। তার আগে 90% ডিভিডেন্ড দেয় এবং 2019 সালে দেখতে পাচ্ছেন 150% ডিভিডেন্ড। এরপরে ডিভিডেন্ড কিন্তু ক্রমান্বয়ে, যেহেতু আর্নিং খারাপ তাহলে আসলে ডিভিডেন্ড দেওয়ার তার তো সক্ষমতাও হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে শেয়ারটি কিন্তু লাস্ট 4-5 বছর খুবই পোর ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। অ্যাজ পার ডিভিডেন্ড শেয়ারটির আসলে বর্তমান সক্ষমতা খুব বেশি ভালো এটা বলার কোনো সুযোগ নাই। তো সেক্ষেত্রে এই শেয়ারটি ফান্ডামেন্টালি খুব একটা ভালো পজিশনে নেই। তবে টেকনিক্যাল অ্যানালাইসিস বিচারে শেয়ারটির যথেষ্ট প্রাইস মুভমেন্টের সম্ভাবনা রয়েছে। তো যাই হোক, আমরা যদি আবারও ফাইনালি বলে শেষ করব, শেয়ারটি এখান থেকে এই লেভেলে যায়। এরপরে আমরা যদি দেখি এটা এখান থেকে কারেকশন হয়ে উপরে যায়, আবারও কারেকশন হয়ে কিন্তু সে আবার উপরে যাচ্ছে,
ঠিক একইভাবে এই প্যাটার্ন মেনটেন করে যদি যায় তাহলে ঠিক আবারও এই লেভেলে কিন্তু যাওয়ার চান্স রয়েছে আর কি। তো এই হলো স্টাইল ক্রাফট শেয়ারটির বিস্তারিত আলোচনা। তো যাই হোক, শেয়ারটি টেকনিক্যালি খুব ভালো পজিশনে রয়েছে। তো সেক্ষেত্রে অবশ্যই শেয়ারটি কেনার ক্ষেত্রে আপনি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আমি শুধু টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বিচারেই শেয়ারটি নিয়ে পজিটিভ কথা বলেছি। সেক্ষেত্রে অবশ্যই সবাই জেনেও বুঝে বিনিয়োগ করবেন। আর সবার জন্য শুভকামনা থাকলো। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস করে এই চ্যানেলের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা থাকলো এবং সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।